আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? হাফিজা রোল 214 কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা দেখি যে আর কেউ জয়েন করো। ওকে। তোমাদের আজকে সকালে আরো 2টা ক্লাস হওয়ার কথা হয়েছিল। জি মিস, হয়েছিল। কিরকম ছিল, মানে অ্যাটেন্ডেন্স কিরকম থাকে ক্লাসের স্টুডেন্টরা? 5 জনের মতো ছিল, 5-6 আচ্ছা। এর বেশি হয়নি। হ্যাঁ, উপস্থিতি তো আসলে মানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো তোমাদের কিন্তু সামনে আবার পরীক্ষা হবে, দেখা যাবে খুব দ্রুতই হচ্ছে আবার পরীক্ষা হবে। তো ভর্তি সবাই ম্যাম ভর্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঋতু জয়েন করেছো। তো যেহেতু পরীক্ষার বিষয়টা থাকবে আবারও, আর বুঝতেই পারছো যে আমাদের আসলে অনলাইনের উপরেই ভরসা, তো একটু সময় করে সবারই উচিত ক্লাসগুলোতে জয়েন করা। কলেজ থাকলে তো এমনিতেও মানে আরো বেশি সময় ধরে ক্লাস করতে হতো, এখন তো বাসায় মোটামুটি শান্তি মতো সুন্দর করে ক্লাস করতে পারছো। তো জি মিস। প্রত্যেকেরই উচিত সময় মতো সবগুলো ক্লাসই করা, কারণ তোমাদের খুব বেশি ক্লাস রাখা হয়নি। মানে এখানে তুমি প্রতিদিন 5 দিন ক্লাস করতে হয়, সেখানে মাত্র 2টা ক্লাস। তো সব সাবজেক্টে এরকম। তো সেই হিসেবে সবাই চেষ্টা করবা যে ক্লাসগুলা করার। আর ইউটিউবে ম্যাক্সিমাম সময় তোমাদের আবার মানে ম্যাক্সিমাম টিচারে দিয়ে দেয় আবার ইউটিউবে 2 একটা ঝামেলা ছাড়া বা 2 3 ঝামেলা ছাড়া। তো সেই ক্ষেত্রে আবার পরবর্তীতে যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, তো ইউটিউবেও তোমরা আবার সেটা দেখে নিতে পারো। তো যাই হোক, এখন দেখি 12টা 3 বাজে। এখানে আমার এখানে 3 জন আসছে, ইফাত, করিমা, ঋতু আর হচ্ছে হাফিজা। তো আসলে এই ব্যাপারটা এরকম যে শুরু করে ফেলে মাঝখান থেকে এসে অনেক কিছুই বোঝা পসিবল হয় না, কাজে আমাদের একদম প্রত্যেকেরই অন টাইমে আসা উচিত। তো তারপর আমি শুরু করছি, কারণ আমাদের ক্লাসের একটা ডিউরেশন আছে, দেখা যাবে যে কেটে যাবে, আমি শেষ করতে পারবো না। তোমরা যারা আছো তাদেরকে নিয়ে শুরু করছি, বাকিরা আছে জয়েন করুক। তো গত ক্লাসে আমি বন্ড বাজার মনে হয় আহ করিয়েছিলাম, তাই না? বন্ড বাজারের শুধুমাত্র মানে মর্টগেজ বন্ড পর্যন্ত পড়ানো হয়েছিল, বাকি ডিবেঞ্চার পড়ানো হয় নাই। আমি ঠিক বলছি? কিন্তু আজকে আমি আবার এখান থেকেই শুরু করছি, কারণ গত ক্লাসে নেটওয়ার্কের অনেক একটা বাজে একটা ব্যাপার ছিল, ইস্যু ছিল। তো আমি আসলে তোমাদের যে পুঁজিবাজার আছে, পুঁজিবাজারের 2টা অংশ তোমরা হচ্ছে যে এই চিত্রটা দেখলে টোটালি বুঝতে পারবে এখন আমরা আসলে কি করছি। তো আমরা আসলে আর্থিক বাজারটা করছি, আমাদের টপিক হচ্ছে আর্থিক বাজার। তো আর্থিক বাজারে আমরা হচ্ছে তোমার মুদ্রা বাজারটা পড়ে ফেলেছি অলরেডি, ঠিক আছে? মুদ্রা বাজার পড়ে ফেলেছি, এখন আমরা পড়ছি মূলধন বাজার। তো মূলধন বাজারের আবার 2টা অংশ, একটা হচ্ছে তোমার সিকিউরিটির ভিত্তিতে আর একটা হচ্ছে লেনদেনের ভিত্তিতে। তো এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে সিকিউরিটির ভিত্তিতে যে বন্ড বাজারটা, ঠিক আছে? তো এটা যদি তোমরা মানে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে এখন আসলে আজকে আমরা কি করছি, আমরা এই বন্ড বাজার পড়ছি আজকে পড়বো। আর অলরেডি আমাদের মুদ্রা বাজার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এটা হয়ে গিয়েছে। তো আজকে আমরা বন্ড বাজারটা পড়বো, ঠিক আছে? তাহলে আমরা আহ চলে যাচ্ছি আর কি বন্ড বাজারে। অলরেডি দেখি কয়জন, মাত্র 4 জন আছে, তারপর আমরা শুরু যেহেতু করে দিয়েছি, আমরা শেষ করি আর কি বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল পেজে ফেরত যাচ্ছি, যেটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে বন্ড বাজারটা। তো বন্ডকে আমরা সাধারণত এখানে দেখো 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কর্পোরেট বন্ড আর একটা হচ্ছে ট্রেজারি বন্ড। তো কর্পোরেট বন্ডটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, ক নাম্বার মর্টগেজ বন্ড এবং খ নাম্বার ডিবেঞ্চার। তো কর্পোরেট বন্ড কি? বড় বড় কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত, কর্পোরেশন বা তোমার পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড গুলাকে আমরা বলছি কর্পোরেট বন্ড, ঠিক আছে? তো কর্পোরেট বন্ডের
প্রথমে আছে তোমার মর্টগেজ বন্ড। মর্টগেজ বন্ড বলতে বোঝাচ্ছে এখানে তোমার হচ্ছে যে কিছু জামানত রেখে, জামানতটা অবশ্যই তোমার রিয়েল অ্যাসেট হতে হবে। রিয়েল অ্যাসেট কিরকম, যেমন ধরো ভূমি, দালান কোঠা, স্বর্ণ, তারপর হচ্ছে যন্ত্রপাতি, মানে যেগুলাকে তুমি হাত দিয়ে ছুতে পারো সেগুলাকে আমরা বলি রিয়েল অ্যাসেট। তো এই রিয়েল অ্যাসেট গুলো জামানত হিসাবে রেখে যে বন্ডটা ইস্যু করা হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে মর্টগেজ বন্ড। ঠিক আছে, তো এই মর্টগেজ বন্ডের বলেছে যে দেখো এক্ষেত্রে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ নির্দিষ্ট জামানতের বিপরীতে, যেহেতু বন্ড এরকম একটা ঋণ, তো অবশ্যই ঋণ নিতে গেলে একটা জামানত রেখে দেন হচ্ছে যে ঋণটা নিচ্ছে। কেন, যদি কোনো কারণে ঋণটা পরিশোধ করতে ব্যর্থ হয় কোম্পানি, তাহলে ওই জামানতটা বিক্রি করে যে ঋণটা দিয়েছে সেটার অর্থ যাতে তোমার হচ্ছে নিয়ে নিতে পারে, এই কারণেই হচ্ছে এই বন্ডটা জামানতটা রাখা হয়। জামানত হচ্ছে ওয়ান কাইন্ড অফ বন্ড, ঠিক আছে, আমরা বা সহজ বাংলা ভাষায় বলি বন্ধক রেখেছি। তাহলে মর্টগেজ বিষয়টা আমরা বুঝে গেলাম। মর্টগেজ হচ্ছে কি, এখানে আমরা তোমার হচ্ছে ইস্যুকারী কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট জামানত রাখে, জামানতের বিপরীতে যেই বন্ডটা ইস্যু করে সেটাকে আমরা বলছি মর্টগেজ বন্ড। জামানতের কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন ভূমি, দালান কোঠা, এছাড়া আমি তোমাদেরকে কয়েকটা বললাম। এই জাতীয় বিষয়গুলো জামানত রেখেই হচ্ছে এই মর্টগেজ বন্ডটা ইস্যু করা হয়। এরপরে বন্ডের যে প্রকারভেদ সেটা হচ্ছে তোমার ডিবেঞ্চার। ডিবেঞ্চারের সাথে আমরা আগে থেকেই পরিচিত। তো ডিবেঞ্চার জিনিসটা হচ্ছে তোমার, ডিবেঞ্চারে হচ্ছে তোমার কোনো কিছু জামানত লাগে না, ঠিক আছে, জামানত বিহীন যে তোমার ঋণটা সেটাকে হচ্ছে আমরা ডিবেঞ্চার বলছি। দেখো সম্পত্তির জামানতের বিষয়টা এখানে থাকছে না। তাহলে এখন বলেছে যে কোন রকম সম্পত্তি জামানত না রেখেই যে তোমার বন্ডটা ইস্যু করা হয় সেটাকে আমরা বলছি কি ডিবেঞ্চার। আবার দেখো বলেছে যে, আবারও বলছে একই লাইনটা, যখন ইস্যুকারী কর্তৃপক্ষ কোন রকম সম্পত্তি জামানত না রেখেই ঋণপত্র ইস্যু করে তখন তাকে ডিবেঞ্চার বলে। তার মানে মর্টগেজ বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে মূল পার্থক্যটাই হচ্ছে একটাতে জামানত থাকবে আর একটাতে হচ্ছে তোমার জামানতটা থাকবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয় যে আমরা জামানত থাকছে জামানত থাকছে না। তো এখন দেখো বলেছে যে বর্তমানে অর্থাৎ ডিবেঞ্চার হোল্ডার কোম্পানি কোন নির্দিষ্ট সম্পত্তির উপর দাবি করতে পারবে না। তো এটা তো আমরা বুঝতেই পারছি, যেহেতু জামানত রাখে না, কাজে ঋণ পরিশোধ না করতে পারলে তো আমি যে একটা তার সম্পত্তি বিক্রি করে আমি ঋণের টাকাটা নিয়ে নিব সেটা আমি পারবো না। ঠিক আছে, তো এটাই হলো বিষয়। তো এখন দেখো বলেছে যে বর্তমানে বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জে 8টি কোম্পানি ডিবেঞ্চার তালিকাভুক্ত আছে। তো এই যে 8টি কোম্পানি ডিবেঞ্চার তালিকাভুক্ত আছে, এটা হচ্ছে আমরা এই যে দেখো এই লাইনটা, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে 8টি কোম্পানি ডিবেঞ্চার তালিকাভুক্ত রয়েছে। এটা আমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। কোম্পানিগুলো হলো শুধুমাত্র 8টি কোম্পানি আমরা মনে রাখবো, আর বাকিগুলো কোম্পানির নামগুলো একটু আমরা জেনে নিই, মনে থাকলে ভালো। তারপরে এগুলো মানে দুই একটা কোম্পানির নাম যাতে আমাদের মনে থাকে, জেনারেল নলেজ, যে আসলে বাংলাদেশে কয়টা কোম্পানির ডিবেঞ্চার আছে। দেখো বলেছে অ্যারামিড সিমেন্ট লিমিটেড, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিডি ওয়েল্ডিং ইলেকট্রনিক্স লিমিটেড, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রি লিমিটেড, বেক্সিমকো ডেনিমস লিমিটেড, বেক্সিমকো ফিশারিজ লিমিটেড, বেক্সিমকো নিটিং লিমিটেড ও বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড। মেয়েরা দেখো মোটামুটি 4টা নাম। বেক্সিমকোর সাথে কিন্তু আমরা যারা বিজনেসের সাথে পরিচিত, এরা ছাড়াও বাংলাদেশে প্রায় প্রত্যেকটা মানুষই বেক্সিমকো কোম্পানির কথা কম বেশি সবাই জানে। বেক্সিমকো একটা গ্রুপ অফ কোম্পানি। এই গ্রুপ অফ কোম্পানি 4টা, যে গ্রুপ অফ কোম্পানি মানে একটা কোম্পানি যখন অনেকগুলো সেক্টরে ব্যবসা করে এবং প্রতিটা সেক্টরে যখন আলাদা আলাদা কোম্পানি হয় তখন তাকে গ্রুপ অফ কোম্পানি বলে। ধরো আমি ধরে নিলাম তোমাদের ক্লাসে একজন খুব বড় ব্যবসায়ী হলো, সে প্রথমে ডেনিমস মানে হচ্ছে কি জানো, ডেনিমস মানে হচ্ছে যে মানে আমাদের প্যান্ট বা জিন্স, গ্যাবার্ডিং যে প্যান্টের বিষয়গুলো, সে প্রথমে প্যান্টের ব্যবসা শুরু করলো। তারপরে সে মনে হলো যে না আমি আমার ব্যবসাটাকে আরো বাড়াবো, সে তখন ফিশারিজ মানে মৎস্য মাছ নিয়ে কাজ করা শুরু করলো। তারপর দেখো নিটিং, নিটিং ও গার্মেন্টস রিলেটেড। ঠিক আছে, এটা হচ্ছে নিটিং সম্ভবত গার্মেন্টস এর সুতাকে কি নিটিং বলে বা তোমার বা এরকম কিছু হতে পারে, কিন্তু গার্মেন্টস রিলেটেড পণ্য। আর টেক্সটাইল তো বুঝতেই পারছো যে পুরা
পুরো টেক্সটাইল মিলটাই নিয়ে কাজ করে। তো এটাই বলছে যে এই বেক্সিমকোর নামটা আজকে আমরা মনে রাখতে পারি খুব সহজে, যে 8টা কোম্পানির মধ্যে 4টাই বেক্সিমকোর, 8টা ডিবেঞ্চারের মধ্যে 4টাই বেক্সিমকোর বন্ড, ঠিক আছে। তো অন্যগুলো মনে না রাখলে যাতে আমার বেক্সিমকোর নামটা আমাদের মনে থাকে যে না, বেক্সিমকোর একটা বন্ড আছে এবং বেক্সিমকোর মানে মোট 8টা বন্ডের মধ্যে 4টা বন্ডই বেক্সিমকো গ্রুপ কোম্পানি, ঠিক আছে। তো এখন দেখো এই কোম্পানির ডিবেঞ্চার শেয়ার বাজারে সক্রিয়ভাবে লেনদেন হয় না। এই কোম্পানি ডিবেঞ্চার গুলো কে এসেছে আমি একটু অ্যাড করে নিই। এই কোম্পানির ডিবেঞ্চার গুলো শেয়ার বাজারে সক্রিয়ভাবে লেনদেন হয় না। উল্লেখ্য চিটাগাং স্টক এক্সচেঞ্জে কোনো ডিবেঞ্চার কোম্পানি তালিকাভুক্ত হয় নাই। মানে একটা জিনিস খেয়াল করো, আমরা যে ডিবেঞ্চার এত পড়ি, বাংলাদেশে আসলে ডিবেঞ্চার মার্কেট অতটা স্ট্রং না। স্ট্রং না হওয়ার মূল কারণ হচ্ছে এখানে জামানত না রেখে ঋণপত্র ইস্যু করা হয়। একই তো আমাদের দেশ গরিব, তার মধ্যে আমাদের দেশের মানুষের মধ্যে সততার মানে খুবই কম, যদিও বলতে আমার খারাপ লাগছে। আমাদের দুর্নীতিতে আমরা প্রথম হই। তো বুঝতেই পারছো, যেখানে জামানত না রেখে ঋণ কতটা ইস্যু করা হচ্ছে, তার নাম দিয়েছে আমার ডিবেঞ্চার। তো আমাদের দেশের মানুষ তো জামানত নিয়ে ঋণ দিলে সেই ঋণ পরিশোধ করে না, মানুষের টাকা নিয়ে ভেগে যায়। সেই ক্ষেত্রে জামানত ছাড়া ঋণে আসলে কেউ আসলে আগ্রহী হয় না। এই কারণে আমাদের দেশে ডিবেঞ্চারের সংখ্যা কম। যেই কোম্পানিগুলো ডিবেঞ্চার আমরা দেখছি মাত্র 8টা কোম্পানি, তো তারা আসলে অনেক নাম করা কোম্পানি বলেই কিন্তু তারা বাজারে জামানত না রেখে ঋণপত্রটা ইস্যু করতে পারছে। তো এগুলো সবই তোমার ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। চিটাগাং স্টক এক্সচেঞ্জে কোনো কোম্পানি ডিবেঞ্চারের তালিকাভুক্ত হয় না, ঠিক আছে। তাহলে এই এত কিছু জেনে নিলাম এমসিকিউর জন্য। তাহলে চলে গেল হচ্ছে আমাদের তোমার ডিবেঞ্চার, ঠিক আছে। ডিবেঞ্চারটা চলে গেল। মানে ডিবেঞ্চারটা আমরা কিসের জন্য পড়লাম, আমরা বন্ড বাজারকে দুই ভাগে ভাগ করেছি, এটা হচ্ছে কর্পোরেট বন্ড, একটা ট্রেজারি বন্ড। তো কর্পোরেট বন্ড হচ্ছে যেগুলো কোম্পানি ইস্যু করে। তো কোম্পানি ইস্যু করে দুই ধরনের বন্ড, একটা হচ্ছে মর্টগেজ বন্ড আর একটা ডিবেঞ্চার। মর্টগেজ যেখানে জামানত দিতে হয়, আর ডিবেঞ্চার যেখানে জামানত দিতে হয় না। তাহলে আমাদের কর্পোরেট বন্ড শেষ। এখন আমরা চলে যাচ্ছি ট্রেজারি বন্ডে। আমরা প্রত্যেকেই জানি যে ট্রেজারি বন্ড হচ্ছে তোমার সরকার যেটা ইস্যু করে সেটাকে আমরা বলছি ট্রেজারি বন্ড। হাফিজা, তুমি না একবার জয়েন করলা, আবার কেন আবার কি হলো, বের হয়ে গেলা কিভাবে? আচ্ছা ম্যাম নেট স্লো থাকলে এরকম হয়। আচ্ছা, বের হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। তো এখন দেখো যে ট্রেজারি বন্ড যেটা আমরা বলছি, সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলে। ছোট্ট যেই লাইনগুলো আমি রেড মার্ক করে দিচ্ছি, সেই লাইনগুলাই কিন্তু তোমরা পরীক্ষায় জন্য মনে রাখবা, যে সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে আমরা বলছি ট্রেজারি বন্ড। তার মানে এইটুকু মূল কথা। সরকার বিভিন্ন সময় তার দীর্ঘমেয়াদী অর্থের চাহিদা পূরণের জন্য ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। এই বন্ডগুলো ট্রেজারি বন্ড, এই বন্ডগুলোকে ট্রেজারি বন্ড বলে। ট্রেজারি বন্ড ঝুঁকি মুক্ত, তাই এর সুদের হারও কম। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ট্রেজারি বন্ড ঝুঁকি মুক্ত, তাই এর সুদের হারও কম। ট্রেজারি বন্ডের ঝুঁকি নেই, ঠিক আছে। ঝুঁকি মুক্ত কেন? ঝুঁকি মুক্ত কারণ সরকার ইস্যু করেছে। সরকার যেহেতু ইস্যু করেছে, এই বন্ডের টাকা তো আমি পাবোই, তাই না? তো সরকার যেহেতু ইস্যু করেছে, এই বন্ডের টাকা আমি পাবোই, কারণ এটাকে আমরা বলছি ঝুঁকি মুক্ত। আর যেহেতু ঝুঁকি কম, এই জন্য আমার সুদও কম হবে। আমরা প্রথম অধ্যায় ফিনান্সের নীতিতে পড়ে এসেছিলাম যে যত আমার ঝুঁকি বেশি হবে তত আমার আয় বেশি হবে। তো এখানে যেহেতু ঝুঁকি কম, তাই আমার আয়টাও কি হবে, কম হবে। এখন বলেছে সাধারণত বড় বড় আর্থিক প্রতিষ্ঠান সমূহ ট্রেজারি বন্ড ক্রয় করে থাকে। তোমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে, মিস তাহলে বন্ড গুলো তো এত আপনি বলতেছেন বন্ড বন্ড, আমরা তো কখনো বন্ড আমাদের বাস্তব লাইফে পরিচিত না। হ্যাঁ, আমি এই চ্যাপ্টারের শুরু থেকেই বলছি, বন্ড আসলে আমরা কিনি না, বন্ড কিনে হচ্ছে কোম্পানিরা। বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, সেটা হতে পারে ব্যাংক, সেটা হতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা হতে পারে ফিনান্সিয়াল কোম্পানি। এই ধরনের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে তোমার বন্ডটাকে ক্রয় করে। তাহলে এই যে বন্ড যে ক্রয় করে থাকে, বলেছে যে বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে 221টির মতো ট্রেজারি বন্ড তালিকাভুক্ত আছে। তোমাদের বইয়ের সাথে তোমরা একটু মিলিয়ে দেখবা যে তথ্যগুলো মিলে কিনা, কারণ আমি আগেই বলছি যে আমার বইটা একদম নিউ এডিশন, আর তোমরা হচ্ছে আগেরটা পড়ছো। তো সেই ক্ষেত্রে তথ্যগুলো দেখবা যে এই চ্যাপ্টারের কিছু কিছু তথ্য যেগুলো মিলে কিনা। যেমন এর আগে তোমরা আমাকে যে একটা বলেছো, তখন আমি বলেছি যে তোমাদের বইতে যেটা আছে তোমরা সেটাই শিখবা,
প্লাস আমার নতুন বইয়েরটা তোমরা বইয়ের কর্নারে লিখে রাখবা। কেন? যাতে এমসিকিউ তে আসলে তুমি দুইটাই জেনে রাখবা, যে যেটা তোমার অপশনে পাবা তুমি সেটাতেই রাইট দিবা। তো এখন দেখো, ট্রেজারি বন্ড আমরা সবাই বুঝে গিয়েছি, আরেকবার একটু বলে দেই ট্রেজারি বন্ড কি। ট্রেজারি বন্ড ম্যাম আমার নেট প্রবলেম ছিল, তার জন্য। আবার জয়েন করেছো নাকি শুনতেই পারো নাই কোনটা? হ্যাঁ, নেটের আসলে তো আমরা তো একটা রেকর্ডে ভিডিওটা দিব, যাদের হচ্ছে নেট প্রবলেম করছে তারা হচ্ছে আবার একটু কষ্ট করে। আমার কানেক্টিং হচ্ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আবার একটু কষ্ট করে শুনে নিও, তাহলে বুঝতে পারবা। তো যেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে ট্রেজারি বন্ডটা আমি আবার একটু রিভিউ করছি। সরকারকৃত কৃষকৃত বন্ডকে আমরা ট্রেজারি বন্ড বলছি। আর ট্রেজারি বন্ড হচ্ছে যে ঝুঁকি মুক্ত। কেন ঝুঁকি মুক্ত তোমরা সবাই বুঝতেছি, কারণ ট্রেজারি বন্ড সরকার ইস্যু করে। সরকার যেহেতু কখনো দেউলিয়া হয় না, এবং সরকার তো কখনো দেশ ছেড়ে ভেগে যাওয়ার প্রশ্ন আসে না, সরকার চেঞ্জ হয় কিন্তু সরকার ব্যবস্থা সবসময় থাকে, এই জন্য ট্রেজারি বন্ড সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। ট্রেজারি বন্ডের ঝুঁকির হার শূন্য। আর এই জন্য সুদের হারটাও কম, কারণ আমরা জানি যে ঝুঁকি কম নিলে সুদটাও কম মানে হবে, বা লাভটাও কম হবে। এখন আসি আমাদের মূল কথায়, ট্রেজারি বন্ড কিনে কারা? ট্রেজারি বন্ড কিনে হচ্ছে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো। কেন বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো? বলো, সরকারের টাকার প্রয়োজন। সরকারের তো 1-2 কোটি টাকার প্রয়োজন হবে না, সরকারের অনেক বিগ অ্যামাউন্টের টাকা প্রয়োজন। তো অত বিগ অ্যামাউন্টের টাকা আমাদের আসলে নর্মাল মানুষের কাছে থাকে না, বিধায়ী ট্রেজারি বন্ডগুলো সাধারণত আর্থিক প্রতিষ্ঠানগুলোই ক্রয় করে। আর বাংলাদেশের বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে 221টি ট্রেজারি বন্ড তালিকাভুক্ত আছে। তালিকাভুক্ত মানে হচ্ছে এগুলো নিয়মিত লেনদেন হচ্ছে, ঠিক আছে। তো এই চলে গেল হচ্ছে আমাদের বন্ডের বিষয়গুলো। তো বন্ডের যে বিষয়টা, তো সেটা আমরা দেখলাম, আমি একটু ক্লিয়ার করে দেই। তো এখন আমি ধারণা যে তোমরা বন্ডটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব হচ্ছে আহ তোমার হচ্ছে ইকুইটি বাজার, বা যেটাকে আমরা বলছি শেয়ার বাজার, ঠিক আছে। দুইটা অংশ আমরা আজকে শুরুর ক্লাসে দেখেছি। বন্ড বাজার আমরা বুঝে ফেলেছি, এখন আমরা চলে যাচ্ছি ইকুইটি বা শেয়ার বাজার। এখন দেখো, ইকুইটি জিনিসটা আমরা কেন বলি আর শেয়ার কেন বলি। সাধারণত অনেক ধরনের শেয়ার আছে, ঠিক আছে। যেমন আমরা দুইটা শেয়ারের নাম অনেক জানি, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার আর হচ্ছে তোমার সাধারণ শেয়ার। তো সব ধরনের শেয়ারকে একত্রে আমরা বলছি ইকুইটি, ঠিক আছে। কাজে কেউ যদি ইকুইটি বলে, ইকুইটি দিয়ে আমরা শেয়ার বুঝবো, ঠিক আছে। ইকুইটি জিনিসটা যা, শেয়ার জিনিসটাও তা। অনেক অনেক ধরনের শেয়ার আছে, তো সবগুলো শেয়ারকে আমরা একত্রে বলছি ইকুইটি, ঠিক আছে। এই জন্য দেখবা যে সাধারণ শেয়ারের ইংরেজি নাম হচ্ছে কমন স্টক ইকুইটি। এটা তোমরা যখন বিবিএ তে যাবা তখন তোমরা সব জায়গায় লিখবা, লিখে দেখবা যে কমন স্টক ইকুইটি। তখন তোমাদের মনে প্রশ্ন যাবে, মিস তো আমাদের কমন স্টক সাধারণ শেয়ার বলেছে, কমন স্টক ইকুইটি বললেন, তার মানে কি ইকুইটি আর শেয়ার জিনিসটা একই ধরনের, যা দুইটা আলাদা মানে শব্দ। তো এখন দেখো বলেছি যে যেই বাজারে সিকিউরিটি হিসাবে ইকুইটি কেনা বেচা হয় তাকে ইকুইটি বাজার বলে। ইকুইটির মধ্যে কি কি বললামই তো, সব ধরনের শেয়ার গুলোকে আমরা বলছি ইকুইটি। বিভিন্ন ধরনের দেশি বিদেশি কোম্পানি ও সরকার ইকুইটি ইস্যু করে ইকুইটি বাজার থেকে মূলধন সংগ্রহ করে। হ্যাঁ, এটা আমরা বুঝতেই পারছি। বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি তো থাকবেই, তো সরকারও চাইলে ইকুইটি বাজারে ইকুইটি ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে। ইকুইটি অর্থ মালিকানার উপর দাবি। তোমরা হচ্ছে যখন অ্যাকাউন্টিং পড়ো, অ্যাকাউন্টিং এ ব্যালেন্স শিটে এক পাশে হচ্ছে তোমরা দিচ্ছ অ্যাসেট, তাই না, আরেক পাশে দিচ্ছ লাইবিলিটিস এন্ড ইকুইটিস। যতটা আমি ভুল না হোক আর কি আমার মনে আছে। তো মানে এক পাশে দিচ্ছ সম্পত্তি, আরেক পাশে দিচ্ছ কি যেন দায়, আর যেন কি দিচ্ছ আরেক পাশে, একটু বলো তো বাংলা নামটা যেন। মালিকানা সত্য। এক্স্যাক্টলি, মালিকানা সত্ত্ব। খুব সুন্দর। এই মালিকানা শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ইকুইটি, ঠিক আছে। এটা একটা সুন্দর শব্দ পেয়ে গেলাম, মালিকানা সত্ত্ব। এতক্ষণ আমি এটাই খুঁজছিলাম। এই যে ব্যালেন্স শিটটা যে করছো, এক পাশে তোমরা যে দিচ্ছ মালিকানা সত্ত্ব, আর হচ্ছে তোমার আরেক পাশে দিচ্ছ যে সম্পত্তি, মালিকানা সত্ত্বের সাথে কিন্তু দায়ও থাকছে। কেন বলতো? কারণ দায়টাও কিন্তু মালিকেরই অংশ, দায়টাও মালিকেরই একটা অংশ। তো এই ইকুইটিটা হচ্ছে তোমার বলছে, এই জন্যই বলেছে ইকুইটি অর্থ মালিকানার উপর দাবি, ঠিক আছে। ইকুইটি অর্থ হচ্ছে মালিকানার উপর দাবি। ইকুইটি বাজারে সাধারণত দুই ধরনের সিকিউরিটি কেনা বেচা হয়।
প্রথমটা আমরা দেখব, প্রথমটার নাম হচ্ছে কি পেপার স্টক বা অগ্রাধিকার শেয়ার বা অগ্রাধিকার স্টক। আমি একটু আগে বলেছি মেয়েরা শেয়ার আর স্টক জিনিসটা কিন্তু একই। তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ হতে পারে। শেয়ার, স্টক, ইকুইটি শব্দগুলো খুবই সমার্থক শব্দ, এক এক জায়গায় এক এক ভাবে ইউজ হবে, আর কিছুই না। তো অগ্রাধিকার শেয়ার বা অগ্রাধিকার স্টক ইকুইটি বাজারে বিক্রি হয়। দেখি তারা অগ্রাধিকার শেয়ার জিনিসটা কি। কোন প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো অগ্রাধিকার শেয়ার। এটি ঋণ ও সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত এক প্রকার ইকুইটি। আমরা সে ছোট্টবেলা 9-10 থেকে পড়ে আসছি, ইকুইটি হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের অগ্রাধিকার শেয়ার হচ্ছে একটা বিশেষ ধরনের সিকিউরিটি, যেটার মধ্যে বন্ডের বৈশিষ্ট্য আছে বা শেয়ারের বৈশিষ্ট্য আছে, আবার সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য আছে। এই জন্য এটাকে সংকট সিকিউরিটিও বলা হয়। ঠিক আছে, এই জন্য অগ্রাধিকার শেয়ারকে সংকট সিকিউরিটিও বলা হয়। তো সেটাই এখন আমরা দেখবো যে আমরা পরের পৃষ্ঠে যে কি বলেছে। দেখো এখানে বলেছে যে দাবি ও অগ্রাধিকার প্রশ্নে অগ্রাধিকার শেয়ারের অবস্থান শেয়ার হোল্ডারের আগে কিন্তু ঋণপত্রের পরে। এই জিনিসটা আমরা বুঝে নিই, এমসিকিউ তে অনেকে আমরা এই জিনিসটা ভুল করি। ঠিক আছে, কি ভুল করি দেখে নিই। দেখো আমি এই জিনিসটাকে বুঝে নিই। দাবি ও অগ্রাধিকার প্রশ্নে অধিকারের প্রশ্নে অগ্রাধিকার শেয়ারের অবস্থান হচ্ছে তোমার আগে, অগ্রাধিকার শেয়ারের অবস্থান হচ্ছে তোমার সাধারণ শেয়ারের আগে। এই লাইনটুকু আগে বুঝি। দাবি ও অধিকার কি? যখন কোম্পানি বিলুপ সাধন হয়ে যাবে তখন যদি কারো দাবি পূরণ করা হয় তাহলে সাধারণ শেয়ারের আগে পূরণ করতে হবে অগ্রাধিকার শেয়ারের দাবি বা অধিকার। সেটা হতে পারে ঋণের অধিকার, সেটা হতে পারে সম্পত্তির উপরে অধিকার। তো এটা হচ্ছে সাধারণ শেয়ারের আগে, কিন্তু মেয়েরা যেটা এত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঋণপত্রের পরে। এটা এমসিকিউ তে আমরা অনেকেই ভুল করে ফেলি, ভাবি যে অগ্রাধিকার শেয়ার তাহলে সবকিছুর আগেই মনে হয় অধিকার। না, সবার আগে অধিকার হচ্ছে ঋণপত্রের। ঋণপত্র হচ্ছে তোমার প্রতিষ্ঠানের ঋণ, তোমার দায়। আগে তুমি দায় পরিশোধ করবা, দেন তুমি তোমার ইকুইটি হোল্ডারদেরকে দিবা। তাহলে এক নাম্বার কে থাকবে? এক নাম্বার হচ্ছে ঋণপত্র। ঠিক আছে, ঋণপত্র দেওয়ার পরে 2 নাম্বার হচ্ছে অগ্রাধিকার শেয়ার, 3 নাম্বার হচ্ছে সাধারণ শেয়ার। এই জন্যই এই লাইনটা বলেছে দাবি ও অধিকারের প্রশ্নে অগ্রাধিকার শেয়ারের অবস্থান সাধারণ শেয়ারের আগে কিন্তু ঋণপত্রের পরে। আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা কিরকম। কোম্পানি ধরো বিলুপ হয়ে গেল বা কোম্পানি এখন প্রফিট করেছে, কোম্পানি কাকে আগে দিবে? সবার আগে দিবে ঋণদাতা সুদ, যেটাকে আমি গোল মার্ক করেছি। সবার আগে ঋণদাতার সুদ দিয়ে দিবে, কারণ ঋণ হচ্ছে দায়, আগে দায়টা পরিশোধ করবে। দেন সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে তারপরে কাকে দিবে? অগ্রাধিকার শেয়ার হোল্ডার। 2 নম্বরে দিবে হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের, আর 3 নম্বরে যে দিবে কাদের? সাধারণ শেয়ার হোল্ডারদের। তাহলে এটাকে আমরা যদি বলি 1, এটা হচ্ছে আমাদের 2, আর এটা হচ্ছে আমাদের 3। যদিও আমি মাউস দিয়ে লিখতে পারি না, তাও তোমাদের বোঝানোর জন্য একটু লেখার চেষ্টা করলাম যে আমাদের প্রথমেই কার দাবি দিব আমি ঋণ করতে, 2 নাম্বার অগ্রাধিকার শেয়ার, এবং লাস্টে যে আমরা পাবো হচ্ছে কি সাধারণ শেয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ারের বিষয়টা। আশা করি অগ্রাধিকার শেয়ারটা বুঝতে পেরেছো। এটা বারবার বোঝানোর কারণ হচ্ছে তোমার অগ্রাধিকার শেয়ারের থেকে অনেক অনুধাবনের প্রশ্ন আসে। ঠিক আছে, অগ্রাধিকার শেয়ারে অনেক অনুধাবনের প্রশ্ন আসে যে অগ্রাধিকার শেয়ারের অবস্থান কার আগে ব্যাখ্যা করো, বা অগ্রাধিকার শেয়ারকে কেন সংকট সিকিউরিটি বলা হয়, অথবা অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড সিকিউরিটি বলা হয়। সবগুলোর উত্তরই এক। অগ্রাধিকার শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার ও ঋণপত্র দুইটার বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় অগ্রাধিকার শেয়ারকে সংকট সিকিউরিটি বা হাইব্রিড সিকিউরিটি বলে। দাবি এবং অধিকার আদায়ের প্রশ্নে সবার আগে তোমার হচ্ছে ঋণপত্রের, এর পরপরই অবস্থান হচ্ছে অগ্রাধিকার শেয়ার, এবং সবার শেষে হচ্ছে সাধারণ শেয়ারের অবস্থান। আচ্ছা, তো এই তো গেল আমাদের অগ্রাধিকার শেয়ার। এখন আমরা দেখছি, দেখো এই যে আমরা তো আসলে ইকুইটি বাজার পড়ছি, তাই না? এই যে দেখো সিকিউরিটির মধ্যে আমরা ইকুইটি বাজারটা পড়ছি। তো ইকুইটি বাজারের মধ্যে হচ্ছে আমরা
ইকুইটি বাজারটা পড়ছি। তো ইকুইটি বাজারের মধ্যে হচ্ছে আমরা এখন পড়ছি যেটা, সেটা হচ্ছে সাধারণ স্টকটা। সাধারণ স্টকটা একটু আমরা দেখে নিই। সাধারণ স্টক কি বা কমন স্টক? কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তহবিল সংগ্রহের প্রথম ও প্রধান উৎস হলো সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার হলো প্রতিষ্ঠানের মূলধনের ক্ষুদ্রতম অংশ যা দ্বারা প্রতিষ্ঠানের মালিকানা সৃষ্টি হয়। খুব সুন্দর একটা সংজ্ঞা। আমরা সেই 19 থেকে সাধারণ শেয়ারের সংজ্ঞা পড়ে আসতেছি। এটা শেয়ারের সংজ্ঞা আমাদের সবসময় মনে রাখা রাখবে। অ্যাজ এ কমার্স স্টুডেন্ট আমরা সবসময় মনে রাখবো শেয়ার জিনিসটা কি। দেখো সাধারণ শেয়ার কি? সাধারণ শেয়ার হলো প্রতিষ্ঠানের মূলধনের ক্ষুদ্রতম অংশ যা দ্বারা প্রতিষ্ঠানের মালিকানা সৃষ্টি হয়। তা এতদিন আমরা সবাই জেনে গেছি যখন প্রতিষ্ঠানের মূলধনের প্রয়োজন হয় তখন প্রতিষ্ঠান হচ্ছে তোমার এই শেয়ার গুলো ইস্যু করে এবং শেয়ার কিনে আমরা একটা প্রতিষ্ঠানের মালিকানায় অংশগ্রহণ করে ফেলি। এই জন্যই বলেছে প্রতিষ্ঠানের মালিকানা সৃষ্টি হয়। এখন দেখো বলেছে প্রতিষ্ঠানের আয় থেকে অন্যান্য পক্ষগুলোর দাবি মেটানোর পর যা অবশিষ্ট থাকে তা সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয়। এটা একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি 1, 2, 3 নাম্বার দিয়ে। প্রতিষ্ঠানের সবার দাবি মেটানোর পরেই কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের দাবিটা তোমার হচ্ছে প্রদান করা হয়। ঠিক আছে? তো হচ্ছে প্রতিষ্ঠানের কাদের দাবি মেটানোর পরে? একটা প্রতিষ্ঠানের ঋণদাতা থাকে আর অগ্রাধিকার শেয়ার হোল্ডার থাকে। প্রথমে দিবে ঋণদাতা, তারপরে দিবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার এবং লাস্টে যে হচ্ছে তোমার সাধারণ শেয়ার হোল্ডারকে দেওয়া হবে। এই জন্য সাধারণ শেয়ার হোল্ডারকে কোম্পানির অবশিষ্ট মালিক বা রেসিডুয়াল ওনার বলে। অবশিষ্ট মালিক কি? মানে সবাই টাকা দেওয়ার পরে সে পাবে। এখন তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, মিস কেন আমরা সবাই শেষে টাকা পাবো? দেখো তুমি চিন্তা করবা যে তোমার বাসায় মেহমান আসছে। মেহমান আসলে আমরা সাধারণত কি করি? মেহমান আসলে মেহমানদের মধ্যে সাধারণত যারা ইম্পর্টেন্ট গেস্ট, ধরো নতুন মেয়ের জামাই বা এরকম মেয়ের জামাইয়ের হয়তো শ্বশুর বা মানে এরকম মানে বিয়ে দ্বারা সম্পর্ক সৃষ্টি হয় এই ধরনের মানুষকে আমি স্পেশাল গেস্ট হিসেবেই ধরি। তো দেখা যায় যে জামাই প্লেটে আমরা কি দিব? মুরগির রানটা দিয়ে দিলাম বা বড় মাছের পিসটা দিলাম। এরপরে কিন্তু আমরা দেখবো যে মেহমানদের মধ্যে আর কে কে আছে, জামাই কোনো বোন আসছে কিনা বা জামাই মা আসছে কিনা, তার প্লেটের পরের অংশটা দিচ্ছি। এবং লাস্টে পুরা দেখা যায় মেহমান আমাদেরকে অনেক খেতে সাথে, তাও আমরা খেতে বসি না, যে না ঠিক আছে আমরা পরে খাবো। এটা কেন বলি বলতো? কারণ আমরা চাচ্ছি যে মেহমানকে আপ্যায়নটা খুব সুন্দর করে করতে। লাস্টে দেখা যাবে মেহমানকে ভালো ভালো জিনিসটা খাওয়ানোর পরে যা থেকে যায় ওইটা কিন্তু আমরা বাসার সবাই খেয়ে নিই ভাগ করে। তো এটা আমরা বেশি রান্না করলে এটা করি, কম রান্না করলে এটা করি। কারণ এটা কেন আমি বললাম, কেন এই উদাহরণটা আনলাম? কারণ সাধারণ শেয়ার হচ্ছে নিজে মালিক। তো মালিক কি করবে? আগে তো সবাইকে সবার দাবি মেটাবে, তারপর না মালিক নিজে খাবে। ঠিক যেরকম বাসায় আমি নিজে রান্না করেছি, তারপর দেখা যাচ্ছে তোমার মা কি করে নিজে রান্না করেও দেখা যাবে যে তোমার বাবাকে বা তোমাদেরকে ভালো ভালো জিনিসটা দিয়ে নিজে পরে খাচ্ছে বা নিজে অবশিষ্ট অংশটা খাচ্ছে। তো এই জন্যই বলা হচ্ছে যে অবশিষ্ট মালিক বা রেসিডুয়াল ওনার। ঠিক আছে? তো এই হলো আমাদের সাধারণ শেয়ারের বিষয়টা। তো আশা করি সবাইটা বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখে দিই আমাদের পরের যেই টপিকসটা আছে সেটা একটু আমরা দেখি। ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এই আর্থিক বাজারটা হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। কোন দিক থেকে? আর্থিক বাজারকে আমরা দুই ভাগে ভাগ করেছি, মুদ্রা বাজার আর হচ্ছে তোমার মূলধন বাজার। তো মুদ্রা বাজার জিনিসটাকে আমরা হচ্ছে আগেই পড়েছি অনেকগুলো অংশ। আজকের ক্লাসে আমরা পড়লাম সিকিউরিটিজের ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইকুইটি বাজার আর বন্ড বাজার। তো এই দুইটা জিনিস আজকে আমরা পড়ে ফেললাম। ইকুইটি বাজার জিনিসটা কি সেটাও আমরা জেনেছি, বন্ড বাজারটাও জেনেছি। এইটুকুই আমাদের আজকে টপিক। তো লেনদেনের ভিত্তিতে এটা আবার পরে আলোচনা করা হয়েছে। তো তোমরা এখন বলো যে আজকের ক্লাসে তোমাদের যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আমাকে বলো, আমি সলভ করে দেন হচ্ছে নতুন টপিকসে যাব। প্রশ্ন করো আমাকে, কারো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করো। কেউ তো দেখি প্রশ্ন করছো না, তোমরা 8 জন আছো। আচ্ছা, তো হচ্ছে এই যে আজকে ক্লাসে আমরা যা পড়ালাম তোমার হচ্ছে আমরা পড়েছি হচ্ছে তোমার আর্থিক বাজারের যে অংশগুলো
কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো যে মিস এটা বুঝি নাই বা এটা একটু আরেকবার বলেন। আচ্ছা আমি দেখি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আজকে আসো হচ্ছে ইফাত করিমা 225, মালিহা 208, নুসরাতজাহান ঋতু 231, তানিশা 207, সাফিয়া 206, ফারিয়া ইসমাইল। ফারিয়া ইসমাইল তোমার রোল কত কত জানো? রোলটা লিখতে বলেছিলাম কিন্তু খেয়াল নাই তোমার। ফারিয়া ইসমাইল তোমার রোল কত? ম্যাম 222 তো ছিল। 222 তো ছিল, কি চেঞ্জ হয়ে গিয়েছে নাকি এখন? না ম্যাম স্যার কি রোলটা হচ্ছে দেখো তোমার সব ফ্রেন্ডরা যেরকম ব্র্যাকেট দিয়ে লিখে নিয়েছে ওরকম লিখে নিবা, কারণ আমি কিন্তু একটা অ্যাটেন্ডেন্স রাখছি। তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সে একটা মার্কস আছে, তোমরা সবাই জানো। তো এই পরীক্ষাটাও তো আমাদের তো হয়ে গিয়েছে, দেখতে পেরেছো কিভাবে পরবর্তী পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ডেন্সের মার্কসটা যোগ হবে। এই কারণে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা গুরুত্বপূর্ণ, আর আমি কিন্তু গত ক্লাসে অ্যাটেন্ডেন্সটা নিয়েছি। আচ্ছা তো হচ্ছে তাহলে তোমরা যেহেতু প্রশ্ন করছো না, তো আমি ধরে নিলাম যে টপিকটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এখানে একটা কর্মপত্র দিয়েছে। কর্মপত্রটা হচ্ছে নিচের বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে বলো কোনটি আর্থিক বাজারের কোন হাতিয়ার বা উপাদান। ঠিক আছে, তো এখানে তোমাকে এটা পড়ে বুঝতে হবে যে কোনটা কি। আমরা একটু এটা যদি বাসায় করে ফেলি তাহলে সবার জন্য সুবিধা হয়, আমি বুঝতে পারবো যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। এটা খুবই সোজা, মানে তোমাকে পড়ে বুঝতে হবে যে কোনটা শেয়ার, কোনটা বন্ড, কোনটা অগ্রাধিকার শেয়ার। ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে পড়ে বুঝতে হবে। তো দেখো এই যে এখানে একটা বিষয় আছে যে আরএক্স লিমিটেড অর্থ সংকটের জন্য কাঁচামাল ক্রয় করতে পারছে না, তাই তারা হস্তান্তরযোগ্য এটি প্রতিজ্ঞাপত্র বাজারে গায়ের দাম থেকে কম দামে বিক্রি করে এবং মেয়াদ শেষে পূর্ণ মূল্য পরিশোধের অঙ্গীকার করে। ঠিক আছে, তো দেখো এটা কি হবে? ট্রেজারি বিল। হ্যাঁ দেখো যে সুন্দর বলে ফেলেছে। ট্রেজারি বিল বললা কেন? এটা তো মিস তোমার ট্রেজারি বন্ড সরকার বন্ড। ইস্যু করে। ঠিক আছে, এখানে কি সরকার জাতীয় কোনো শব্দ আছে? দেখো সরকার ইস্যু করেছে এরকম কোনো বিষয় কি বলেছে? সরকার শব্দটাই এখানে নাই, তাহলে আমরা ট্রেজারি বিল কেন বলবো? এটা যখন আমরা বলবো আমাদের কিন্তু পুরো টপিকসটাই হচ্ছে উপরে প্রশ্ন করা হয়েছে, মানে আমরা আগে যা পড়েছি। ঠিক আছে, যেমন এখানে কিন্তু আমরা একটা পড়েছি যে আহ এটা হচ্ছে তোমার হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। 74 পৃষ্ঠা দেখো, আমার বইয়ে 74 পৃষ্ঠা 5 নাম্বারটা, তোমাদের বইয়ের সাথে পৃষ্ঠা মিলবে না। মানে এটা হচ্ছে তোমার হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট 74 পৃষ্ঠার 5 নাম্বারটা। মানে আমরা কিন্তু দুইটা অংশ ভিতরেই প্রশ্নটা হচ্ছে। আজকে তো পড়েছি আমরা পুঁজি বাজার, এর আগে আমরা পড়েছিলাম মুদ্রা বাজার। মানে মুদ্রা বাজার থেকেও আসতে পারে এটা, আবার পুঁজি বাজার থেকেও আসতে পারে। এটা হয়ে গেল আমাদের আহ হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। অথবা এটা আমরা দিতে পারি হচ্ছে তোমার, এটা তো স্বল্প মেয়াদের কথা বলে নাই, না স্বল্প মেয়াদে যেহেতু না, তাহলে আমরা হচ্ছে এলসি এটা দিতে পারি না। ঠিক আছে, এটা এলসিও হতে পারে। কেন? দেখো যে হস্তান্তরযোগ্য একটা প্রতিজ্ঞাপত্র বাজারে গায়ের দাম থেকে কম দামে বিক্রি করে, যেহেতু হস্তান্তরযোগ্য আছে, এটা হস্তান্তরযোগ্য আমানের সার্টিফিকেট। আচ্ছা তাহলে আমরা আরেকটা পড়ি। আজিজ লিমিটেড কোর ব্যাংকে 10 লক্ষ টাকা 10 বছরের জন্য বিনিয়োগ করে একটি সার্টিফিকেট পেয়েছিল। তার অর্থ সংকটের জন্য এই সার্টিফিকেটটি বিক্রি করে দেয়। আমরা কিন্তু বলেছি টপিকটা দুই ধরনের জায়গা থেকে হবে। তাহলে দেখো সে 10 বছর আগে তোমার 10 লক্ষ টাকার একটি সার্টিফিকেট পেয়েছিল, যার অর্থ সংকটের জন্য বিক্রি করে দিচ্ছে। এটাকেও আমরা কি বলতে পারি? দেখো আহ হস্তান্তরযোগ্য সার্টিফিকেট অথবা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র, এটার নাম দিচ্ছি আমরা হস্তান্তরযোগ্য সার্টিফিকেট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 74 পৃষ্ঠায় আছে, এগুলো সবই তোমার 74 পৃষ্ঠা থেকে আসতেছে এই দুইটা। এখন দেখো মিস হ্যাঁ বলো। মিস ম্যাম রোল 214 তো নেটের জন্য আর কি ক্লাসে আসতে পারতেছে না, তো এই বছর প্রেজেন্ট কি আসবে নাকি? নেটের জন্য আসতে পারতেছে মানে কি পুরাটা সময় কি নেটে সমস্যা করছে? ম্যাম বললো তো এইটাই। পুরা সময় নেটে সমস্যা হয়তো তোমারও হয় বা আমারও হয়, আমরা কিন্তু সবাই জানি যে তোমার হচ্ছে হলেও আবার সেটা ইয়ে হয়, মানে হচ্ছে যে
আচ্ছা আমার এটা ছুটে গেছে, একটু আমার কথা শুনতে পাচ্ছ না? মিস অনেক সময় হয় কি অনেকক্ষণ যাবতই নেট পাওয়া যায় না। হ্যাঁ সেটা তো বললামই যে অনেকক্ষণ পাওয়া যায় না, তো আমারও হয় মাঝে মাঝে ধরো 15 মিনিট চলে যাচ্ছে বা এরকম, বা ঘুরতে থাকে বা স্লো থাকে, কিন্তু পুরো 40 মিনিটে যদি ধরো আমি না পাই, সেটা তো আমি তাকে প্রেজেন্ট করতে পারি না। যেমন তোমরা মিস মাঝখানে কয়েকদিন হচ্ছে আমারও এরকম হয়েছিল, একদমই নেট পাইতাম না। না তাহলে তোমাদের হচ্ছে যে যদি প্রায় এরকম হয়, তোমরা যদি ব্রডব্যান্ড ইউজ করে থাকো, তাহলে যারা সার্ভিস দিচ্ছে তাদের সাথে কথা বলবা, ঠিক আছে, যে কি ব্যাপার জি এরকম হচ্ছে কেন। আর আর যারা মোবাইল ডাটা ইউজ করো, আমার তো মনে হয় মোবাইল ডাটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ মোবাইল ডাটা খুব ফাস্ট কাজ করে, ঠিক আছে। তো এই জন্য পুরো 40 মিনিটের প্রবলেম হলে তো সেটা আমি নিতে পারবো না, ঠিক আছে, কারণ ওকে তো আমি ক্লাসে দেখিই না। আচ্ছা এখন দেখো যে আমরা আরেকটা পড়ি, এই দুটাই কিন্তু আমাদের হস্তান্তরযোগ্য সার্টিফিকেট, যেহেতু সার্টিফিকেট শব্দটা আছে এই জন্য এটা হস্তান্তরযোগ্য সার্টিফিকেট। এখন দেখো মিস্টার জাহাঙ্গীর একজন বিনিয়োগকারী, তিনি আর্থিক বাজারে গিয়ে এমন একটি জামানতযুক্ত সিকিউরিটি দেখতে পেলেন যা ক্রয় করলে সবার আগে আয় পাওয়া যাবে কিন্তু কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করা যাবে না। এটা হচ্ছে এই যে তোমার অগ্রাধিকার স্টক, যেটা আমরা বললাম অগ্রাধিকার স্টক, সবার আগে তোমার হচ্ছে আয় পাওয়া যাবে, মানে কি শেয়ার হোল্ডারদের সবার আগে আয় পাওয়া যাবে, কিন্তু হচ্ছে পরিচালনায় অংশগ্রহণ করা যাবে না, ঠিক আছে। একটা জামানত যুক্ত না না মেয়েরা, এটা আসলে অগ্রাধিকার শেয়ার হবে না, কারণ এখানে দেখো স্থির জামানত যুক্ত বলেছে, প্লাস হচ্ছে যে বলেছে সবার আগে, এটা হচ্ছে তোমার আমরা বলতে পারি বন্ড, ঠিক আছে, বন্ড বা ঋণপত্র। কেন আমি বন্ড বা ঋণপত্র বলে দিলাম, কারণ জামানত শব্দটা আছে, ঠিক আছে। তো স্থির জামানত এটা আমরা বলতে পারি হয় মর্টগেজ বন্ড অথবা আমরা ডিবেঞ্চার বলবো না, কারণ ডিবেঞ্চারে জামানত থাকে না, কিন্তু জামানত যুক্ত যেহেতু আছে সেটাকে আমরা বলবো, এই জন্য নাম দিলাম এটা বন্ড, ঠিক আছে। পরিচালন আর সবার আগে পাওয়া যাবে, তোমাদের কিন্তু বলেছিলাম যে বন্ড হোল্ডাররা সবার আগে আয় পায়, কিন্তু আমরা প্রত্যেকে জানি বন্ড হোল্ডাররা বা ঋণদাতারা কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এই কারণে মিস্টার জাহাঙ্গীর হচ্ছে বন্ডে বিনিয়োগ করেছিল, ঠিক আছে, বন্ড বা ঋণপত্র। আচ্ছা এরপরে দেখো এগুলো একটু ক্লিয়ারলি, ছোট ছোট জিনিস তো একটু খেয়াল করে পড়ে উত্তরটা করতে হবে। মিস্টার আফজাল মিস্টার আফজাল আর্থিক বাজারে বিনিয়োগের চিন্তা করছেন, তিনি বাজারে স্থির আয়যুক্ত সিকিউরিটি এমন ভাবে হচ্ছে তোমার এমন একটি সিকিউরিটি একটি মিস্টার আফজাল আর্থিক বাজারে বিনিয়োগের চিন্তা করছেন, তিনি এমন একটি সিকিউরিটি হয়ে গেল এমন একটি সিকিউরিটি দেখতে পেল যেটি ক্রয় করলে কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করা যাবে না, কিন্তু কোনো বছরে মুনাফা না পেলে পরবর্তী বছরের সাথে সমন্বয় করা হবে। তাহলে এই ধরনের সিকিউরিটি থেকে আমরা বলবো অগ্রাধিকার শেয়ার, ঠিক আছে। কেন অগ্রাধিকার শেয়ার বলছি, যে যেহেতু পরিচালনায় অংশগ্রহণ করা যাবে না, কিন্তু হচ্ছে তোমার পরিচালনায় অংশগ্রহণ করা যাবে না, কিন্তু হচ্ছে যে বছর শেষে শেয়ারটা কি পাবে, 1 বছর ইন্টারেস্ট না পেলে পরবর্তী বছরে তোমার হচ্ছে ইন্টারেস্টটা তোমার হচ্ছে সমন্বয় করা হবে, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা বলছি যে অগ্রাধিকার শেয়ার। আমি আবারও বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, দেখো বলেছে যে আর্থিক বাজারে এমন একটি জামানতযুক্ত সিকিউরিটি বিনিয়োগ করতে চান যেটা ক্রয় করলে ম্যাম আর 1 মিনিট বাকি আছে। ও তাহলে তো মেয়েরা ক্লাসটা শেষ করতে হবে, কারণ হচ্ছে হুট করে কেটে যায়। তাহলে আমি যেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমাদের বাসার পড়াটা হচ্ছে এই যে পুরো আর্থিক বাজারটা শুধুমাত্র যেটুকু আমি পড়িয়েছি পুরাটা পড়ে এই কোম্পানির মানে এই কর্মপত্রটা তোমরা কমপ্লিট করবা। তাহলে বাসার পড়াটা কি, বাসার পড়া হচ্ছে আর্থিক বাজারে মুদ্রা বাজার, মূলধন বাজার, সিকিউরিটির ভিত্তিতে বন্ড বাজার, ইকুইটি বাজার, এটা তো আমরা পড়ি নাই কারণ এটা তোমরা পরে পড়ছি। এটা পড়ার পরে তোমরা এই কর্মপত্রটা আমি তো কয়েকটা বলিয়ে দিলাম, তারপর নিজেরা সলভ করবে, ঠিক আছে। তাহলে আজ আমরা মানে এখানেই বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করবে। আমরা